সেদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর খবরের পাতা উল্টাচ্ছি। রবিবারের সকালে পাড়ার চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে ঘন্টাখানেক আড্ডা না দিলে সারা সপ্তাহটা বড্ড বেজার ভাবে কাটে। সেদিনও সেরকমই ইচ্ছে ছিল। একাই বসেছিলাম। কিছুক্ষণ পর দেবতোষ বাবু এলেন এবং এসেই আমার পাশের জায়গাটায় ধপ করে বসে পড়লেন। সম্প্রতি ভদ্রলোকের হাতে অনেক টাকা এসেছে, কিন্তু সেটা সৎ না অসৎ উপায়ে সেটা বলা শক্ত। কি হলো মশাই, আপনি যে একেবারে হেদিয়ে পড়েছেন? কোনো খারাপ খবর নাকি? কি করে বুঝলে বলো তো? আমি তো সবে মাত্র এলো, আর তোমাকে তো কিছু বলিও নি। আপনি বোধ করি ভুলে যাচ্ছেন আমি পেশায় শখের গোয়েন্দা। আপনি যখনই আসেন আগে চায়ের হুকুম দেন, তারপর আমার হাত থেকে খেলার পাতা নিয়ে তবে বসেন। আজ সেটা করেননি, তাই একটু আন্দাজ করলুম আর কি। মন মেজাজ ভালো থাকলে তোমার এই বুদ্ধির জন্য তোমার চা নয়, আর স্পেশাল কাটলেট খাওয়াতুম হ্যাঁ। কিন্তু মনের অবস্থা যে বড়ই খারাপ। আহা, সেটাই তো জানতে চাইছি, হলোটা কি আপনার হঠাৎ? এখানে নয়, আমার বাড়িতে চলো। আসলে সেটা বলার জন্যই তোমার খোঁজে বেরিয়ে এখানেই তোমায় পেয়ে গেলাম। চলো একটু। আমি দেবতোষ বাবুর সাথে তার বাড়ির বৈঠকখানায় এসে বসলাম। হ্যাঁ, এইবার তোমাকে সবটাই বলা যায়। আপনি এত রাগঢাক করছেন কেন বলুন তো মশাই? আপনার কোনো ব্যক্তিগত সমস্যা হয়নি তো? সেরকমই বটে। বলছি শোনো, আসলে গত পরশু থেকে আমার কাছে একজন সাধু বাবা এসে থাকছেন, জানো তো? হ্যাঁ, পাড়াশুদ্ধ সবাইকে আপনি বলেছেন সে আপনার গুরু ভাই। হ্যাঁ, কিন্তু মুশকিলটা কি হলো, এখন আমার সন্দেহ হচ্ছে সে এ নয়, এ হলো চাল লোক। এরকম মনে হওয়ার কারণটা কি জানতে পারি? এ লোক রাতে ঘুমায় না, রাতে বাড়ির বাইরে বেরোয়। কিছুক্ষণ পর অবশ্য বাড়ি ফেরে। আমার সঙ্গে সেরকম ভাবে কোনো কথাও বলে না। আমি বড় বিপদে পড়ে আছি, আমাকে উদ্ধার করো, এর হাত থেকে উদ্ধার করো। এতে ঘাবড়ানোর কি আছে? আপনি পুলিশের কাছে যান। খেপেছো? আরে পুলিশ আমাকেই ধরে টানাটানি করবে। আর এই লোক যদি চাল না হয় তবে তো জ্ঞাতি গোষ্ঠীর কাছে আমার নামে চিঠি পড়ে যাবে। আচ্ছা বেশ, আমি আপনার এই সাধু বাবার পেছনে তবে লেগে পড়ছি। আপনার সন্দেহ অমূলক কিনা তা তো খুব শিগগিরই প্রমাণিত হবে। সেদিন তখন রাত 12টা বাজে। আমি দেবতোষ বাবুর বাড়ির বাইরে অপেক্ষা করছি। সাধু বাবা বেরোলে তার পেছনে গিয়ে দেখবো সে কি করে এত রাতে বাইরে বাইরে বেরিয়ে। কিছুক্ষণ পর সাধু বাবা চুপিসারে দেবতোষ বাবুর বাড়ির পাশ থেকে বেরিয়ে ঝোপ জঙ্গল এলাকা যেদিকে সেদিকে পা বাড়ালো। আমিও তার পিছু পিছু আড়ালে হাঁটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের পাড়ার বাইরের জঙ্গল এলাকার পরিত্যক্ত মন্দিরে সাধু বাবা প্রবেশ করলো। আমি মন্দিরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম ভেতরে কি চলছে। অন্ধকারে মানুষের নড়াচড়ার আওয়াজ পেলেও তাছাড়া আর কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ পর সাধু বাবা মন্দির থেকে বেরিয়ে এলো এবং আবার দেবতোষ বাবুর বাড়ির দিকে চললেন। আমি পিছন পিছন গিয়ে দেখলাম তিনি আবার দেবতোষ বাবুর বাড়িতে ঢুকে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম যে সাধু বাবা ঠিক কি কারণে এরকম করলো তার কিছু মাথা মুন্ডু বুঝলাম না। কেমন খটকা লাগাতে আমি আবার গেলাম মন্দিরে। মন্দিরের দরজায় চোখ রাখতেই যা দেখলাম আমার চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরে সাধু বসে আছে ধুনি জ্বালিয়ে, অং বং মন্ত্র পাঠ করছে। আর সাধুর পাশে বসে আছে আমাদের পাড়ার লোকাল জ্যোতিষ অচিন্ত বাবু। আমার মাথা ঘুরে গেল। সাধু বাবাকে আমি এখনই দেবতোষ বাবুর বাড়িতে দেখলাম, তবে এটা কি? আমার কেমন সন্দেহ হয় হাতে রিভলভার নিয়ে মন্দিরে ঢুকলাম। অচিন্তবাবু, কি হচ্ছে এখানে? আর এই ভণ্ড সাধু, একে তো আমি নিজের চোখে দেবতোষ বাবুর বাড়িতে ঢুকতে দেখলাম। এখানে এলো কি করে? কি হচ্ছে কি এখানে আমি জানতে চাই। আমাকে দেখেই সাধু বাবা একটা পোড়া কাঠ আমার হাতে ছুঁড়ে মারল এবং পর মুহূর্তেই অচিন্তবাবু এবং সাধু বাবা মন্দিরের বাইরে বেরিয়ে দৌড়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। ওহ,
আমি আহত অবস্থায় দৌড়ে দেবতোষ বাবুর বাড়িতে পৌঁছে দরজা ধাক্কালাম। দেবতোষ বাবু কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলেন। কি অবস্থা তোমার? আরে কিভাবে হলো? আপনার সাধু ভাই জ্যোতিষের সাথে মিলে তন্ত্র সাধনা করছে ভাঙা মন্দিরে বসে। তাদেরই কাজ। হ্যাঁ, কি বলছো? সাধু ভাই? সে তো আমার সাথে কথা বলছিল এতক্ষণ। এমন সময় আমাকে অবাক করে দিয়ে সাধুটি বাড়ির ভেতর থেকে দরজার সামনে এসে দাঁড়ান। আমি আমি আপনার এ অবস্থা করেছি? হ্যাঁ, মশাই কি নেশা করেছেন? আমি রাত্রে ভ্রমণ করে ফিরেছি বহুক্ষণ। এতক্ষণ ভ্রাতা দেবতোষকে সাধু বচন দিচ্ছিলাম। হ্যাঁ, আরে তোমার ভুল হচ্ছে না তো? সাধু ভাই কিন্তু বহুক্ষণ আমার সাথেই আছেন। আমার একগাল মাছি। কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। সে রাতে বাড়ি ফিরে এলাম এবং নিজের শুশ্রূষা নিজেই করলাম। পরদিন সকাল হতেই থানায় দারোগা নরহরিকে গিয়ে ধরলাম এবং কিছু পরামর্শ করলাম। সারাদিনটা এইভাবেই কাটলো। রাত তখন 12টার কিছু পরে। আমি আর দারোগা নরহরি মন্দিরের পাশে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। হঠাৎ ছায়ার মতো দুজন লোক মন্দিরে এসে ঢুকলো। আমরা ধীরে ধীরে মন্দিরের দরজায় গিয়ে দাঁড়ালাম। আমাদের হাতে বন্দুক। হাত তুলে বেরিয়ে আসুন দেবতোষ বাবু, আপনার জোড়া সাধুর রহস্য এবার কাটবে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে সাধু বাবা এক লাফে বেরিয়ে এলেন, হাতে উত্তপ্ত ত্রিশূল। আমার বন্দুকের এক গরম আওয়াজের সাথে সাথেই সাধু মাটিতে চিৎপাত হয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে ব্যাপারগুলো ঘটে গেল। দারোগা নরহরি এগিয়ে গিয়ে দেবতোষ বাবুর হাতে হাতকড়া পুড়িয়ে বেরিয়ে এলেন। দূর থেকে দেখলাম এক কনস্টেবল দুজন লোককে টেনে টেনে সঙ্গে করে নিয়ে আসছে। দারোগা পড়ে থাকা লোকটি এবং কনস্টেবল দ্বারা টেনে আনা লোকটির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আরে এ কি খেল মশাই, এ যে হুবহু এক। আইডেন্টিক্যাল টুইন্স। তা দেবতোষ বাবু, আপনি গল্পটা বলবেন নাকি আমি বলবো? যা খুশি বলুন, আমি কেয়ার করি না। আচ্ছা বেশ, দারোগা বাবু শুনুন তবে। এই আইডেন্টিক্যাল টুইন্স হলো শ্বেতাম্বর এবং দিগম্বর। বলেন কি? উত্তরপ্রদেশের সেই কুখ্যাত ডাকু? আজ্ঞে হ্যাঁ, এই দুই মক্কেল এবং আমাদের ঘরশত্রু বিভীষণ এবং এই ভণ্ড জ্যোতিষ, এই চারজন মিলে গোটা গ্রামকে লুটে নেওয়ার পরিকল্পনা এঁটেছিল। ওরে বাবা, কিভাবে বুঝলেন? আর তাই যদি হবে, তবে দেবতোষ বাবু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করলো কেন? আমাকে সাক্ষী রাখতে চেয়েছিল দেবতোষ বাবু। আমাকে সাধুর পেছনে লাগিয়ে একই সময়ে একই লোকের উপস্থিতি দু জায়গাতে বুঝিয়ে এমন এক দ্বন্দ্বের সৃষ্টি করতে চেয়েছিল, যার মধ্যে আমি জড়িয়ে পড়লে গ্রামে পরে ঘটে যাওয়া ডাকাতির সাথে দেবতোষ বাবুকে যাতে কোনোভাবে জড়াতে না পারি। বুঝলেন? হতভাগা, এই গ্রামের এত বড় সর্বনাশ করার জন্য আপনি এরকম দুই শয়তানকে ঘরে আশ্রয় দিয়েছিলেন? ছি ছি ছি। আমার পরিকল্পনা ঠিকই ছিল। মাঝখান থেকে এই টিকটিকিটাকে ঢুকিয়েই সব বিগড়ে গেল। টিকটিকি নয়, কুমির বলুন, কুমির। যে কুমিরকে একেবারে খাল কেটে আপনি বাড়িতে ঢুকিয়েছিলেন। আমিও এ কথায় না হেসে আর পারলাম না।